সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের পরিচ্ছেদ ১ ভাষা ও বাংলা ভাষা এই অধ্যায়ের আলোচনা নিয়ে। আমরা এখানে টেক্সট ভিত্তিক আলোচনা রাখবো যেন তোমরা তোমাদের পরীক্ষাগুলোতে সর্বোচ্চ ভালো করতে পারো। চলো আমরা শুরু করি। আমরা এখানে জানবো যে ভাষা বলতে আমরা কি বুঝি এবং বাংলা ভাষার রূপভেদ সম্পর্কে আমরা যথেষ্ট পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি ভাষা। এখানে আছে যে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এই যে এখানে কতগুলো প্রত্যঙ্গের নাম আছে, এগুলোকে একত্রে বলা হয় বাকযন্ত্র। তাহলে এই বাকযন্ত্র দিয়ে মানুষ কি তৈরি করে? ধ্বনি তৈরি করে। তাহলে ধ্বনি কিসের সাহায্যে সৃষ্টি হয়? আমরা বলতে পারি বাকযন্ত্র। আর বাকযন্ত্র বলতে আমরা আসলে কি বুঝি? বাকযন্ত্র বলতে আমরা আসলে বুঝি গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গগুলোকে। আর ধ্বনির পরে ধ্বনি সাজিয়ে মানুষ কি তৈরি করে? শব্দ তৈরি করে। তাহলে পরবর্তী লাইনটি কি আছে? এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। আর শব্দের পরে শব্দ সাজিয়ে আমরা কি তৈরি করি? বাক্য তৈরি করি। তাহলে পরবর্তী লাইনটি দেখো বন্ধুরা, যে শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। আর এই বাক্যগুলো যখন অর্থপূর্ণ হয় তখনই সেটা কি হিসাবে আমাদের কাছে আসে? ভাষা হিসাবে আমাদের কাছে আসে। তাহলে কি বলছে? যে বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। আর এই অর্থপূর্ণ মনের ভাব প্রকাশক যে বাক্যগুলো, সেই বাক্যগুলোর সমষ্টিকে কি বলি আমরা? সেই বাক্যগুলোর সমষ্টিকে আমরা ভাষা বলি। তাহলে বোঝা গেল যে প্রথমত হচ্ছে আমরা ধ্বনি তৈরি করি, তারপরে ধ্বনির পরে ধ্বনি সাজিয়ে আমরা শব্দ তৈরি করি, তারপরে শব্দের পরে শব্দ সাজিয়ে আমরা বাক্য তৈরি করি। আর সেই অর্থপূর্ণ বাক্যগুলো যখন আমাদের মনের ভাব প্রকাশে সাহায্য করে, তখনই সেটাকে আমরা ভাষা বলছি। তারপরে আমরা দেখি আমাদের আলোচনায় কি আছে। সেখানে বলছে যে ভাষা একদিকে মুখে বলার, অন্যদিকে কানে শোনার বিষয়। তাহলে আমাদের কাছে প্রশ্ন আসছে যে ভাষা আসলে কি? মুখে বলার এবং কানে শোনার বিষয়। তো সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার এবং ছাপার এবং সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে। এছাড়া দৃষ্টি শক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতি, আবার বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করছে। তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন, যেটি হচ্ছে দৃষ্টি শক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার পদ্ধতির নাম কি? সেটি হচ্ছে ব্রেইল পদ্ধতি। সেটার নাম কি? ব্রেইল পদ্ধতি। আচ্ছা, এরপরে আমরা দেখি যে ভাষা নিয়ে আরো যে আলোচনা আছে, সেখানে বলছে যে জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। এভাবে আমরা দেখি পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে। তো এর মধ্যে পৃথিবীর যে প্রধান ভাষাগুলো রয়েছে, তন্মধ্যে রয়েছে চীনা, ইংরেজি, হিন্দি, হিম্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু এবং ফার্সি ভাষা। তো এগুলো হচ্ছে পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে অন্যতম। এখন আমরা আমাদের বাংলা ভাষার অবস্থান সম্পর্কে জানবো এবং বাংলা ভাষা সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার চেষ্টা করব। তো বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে, তার নাম মূলত বাংলা ভাষা। তাহলে এই লাইনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলা ভাষার সংজ্ঞায়নের ক্ষেত্রে। সেটি হচ্ছে কি? যে বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে, তার নাম কি? তার নাম হচ্ছে বাংলা ভাষা। তো বাংলা ভাষায় কথা বলে পৃথিবীর প্রায় ৩০ কোটি মানুষ। এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে বাংলা ভাষায় প্রায় কত কোটি মানুষ কথা বলে? তাহলে উত্তরটা কি হবে? ৩০ কোটি। উত্তরটা হচ্ছে ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এর মধ্যে আমাদের এই দেশে ১৬ কোটি মানুষ, তার থেকে কম বেশি হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে ১০ কোটি মানুষের বাস। এছাড়া ত্রিপুরা, আসাম,
বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় ৩ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি বিভিন্ন মানুষ বাংলা ভাষী রয়েছে। এর মধ্যে প্রায় সংখ্যা হচ্ছে ১ কোটি। তো এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে কত কোটি মানুষ? তাহলে উত্তরটি হচ্ছে কি? ৩০ কোটি। আচ্ছা, তাহলে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা হচ্ছে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। এর মধ্যে সবচেয়ে বড় যে বৃহত্তম ভাষা সেটা হচ্ছে চীনা বা মান্দারিন ভাষাটা। আর আমাদের এই বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। আমরা মনে রাখবো যে বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। তো এই যে পৃথিবীর যে ভাষাগুলো আছে, এই ভাষাগুলো কতগুলো ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আমরা যদি দেখি যে পৃথিবীর ভাষাগুলোকে মূলত ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয় হিমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় এই প্রভৃতি ভাষা পরিবারে বা ভাষা গোষ্ঠীতে ভাগ করা হয়ে থাকে। তন্মধ্যে আমাদের যে বাংলা ভাষাটা সেটি মূলত ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত। তাহলে এছাড়াও আমরা দেখি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত আরো কিছু ভাষা, ইংরেজি রয়েছে, জার্মান রয়েছে, ফরাসি, হিম্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি এগুলোও মূলত বাংলা ভাষার মতো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তাহলে আমরা এই লাইনটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের পরীক্ষার জন্য, এমসিকিউর জন্য। সেটি হচ্ছে বাংলা পৃথিবীর ভাষা গোষ্ঠীর কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত? উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত। তো বাংলার সাথে মূলত হচ্ছে যে আমাদের অহমিয়া এবং ওড়িয়া ভাষার একটা মিল রয়েছে, যার কারণে আমরা দেখি যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় হিসাবে অহমিয়া এবং ওড়িয়াকে মনে করা হয়। এছাড়া ধ্রুপদী ভাষা সংস্কৃত। তাহলে সংস্কৃত কোন ভাষা? এটি হচ্ছে ধ্রুপদী ভাষা। এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এছাড়াও সংস্কৃত এবং পালির সঙ্গে আমাদের বাংলা ভাষার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবং আমরা দেখব যে আমাদের বাংলা ব্যাকরণে কিছু কিছু বিষয় মূলত সংস্কৃত থেকে আসা, এবং বাংলাকে সংস্কৃতের জননী হিসাবে অনেকে মনে করেন, যদিও এই তথ্যটি সত্য নয়। বাংলা একটা স্বতন্ত্র ভাষা। তো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারে আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। আমরা জানি যে ভাষার একটা ধর্ম রয়েছে। ভাষার ধর্ম হচ্ছে মূলত বদলে যাওয়া। বদলে যাওয়া অর্থাৎ আজ আমরা যে ভাষায় কথা বলছি সেটা আজ থেকে ২০-২৫ বছর পরে যে একই রকম থাকবে ব্যাপারটা এরকম না, সেটা বদলে যেতে পারে। এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর রয়েছে সেগুলো, প্রথম যে স্তরটা সেটি হচ্ছে ইন্দো ইউরোপীয়। এরপরে আমরা দেখি পরবর্তী স্তর হচ্ছে ইন্দো ইরানীয়। তার পরবর্তী স্তর হচ্ছে ভারতীয় আর্য। এর পরবর্তী স্তর হচ্ছে প্রাকৃত। এর পরবর্তী স্তর হচ্ছে বাংলা। তাহলে বাংলা ভাষা মূল যে জায়গা সেটি হচ্ছে ইন্দো ইউরোপীয়। এবং প্রাকৃতের মাধ্যমে, প্রাকৃত মানে হচ্ছে জনসাধারণের মুখের ভাষা। প্রাকৃত শব্দের অর্থ কি বন্ধুরা বলো? যে প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে জনসাধারণের মুখের ভাষা। জনসাধারণের মুখের ভাষাকে আমরা মূলত প্রাকৃত ভাষা বলি। তো আনুমানিক ১,০০০ বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে, মূলত গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। অনেকে মনে করেন যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। আর আমাদের এই বাংলা ভাষার লিখিত রূপের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার আদি নিদর্শন, বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন নাম হচ্ছে চর্যাপদ। ওকে। আচ্ছা, তাহলে বাংলা ভাষার রয়েছে কালগত এবং স্থানগত একটা স্বাতন্ত্র্য রয়েছে। ১,০০০ বছর আগেকার ভাষা, ৫০০ বছর আগেকার ভাষা, এমনকি ১৯ শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমানের কালের ভাষা আলাদা। আমরা আগেই বলেছি যে ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। আর এই বদলে যাওয়ার ব্যাপারটা আমরা বিভিন্ন অঞ্চল ভেদে, বিভিন্ন ভৌগোলিক এলাকা ভেদে আমরা লক্ষ্য করি। আর এই এলাকা ভিত্তিক ভাষার যে বৈচিত্র্য বা অঞ্চল ভিত্তিক ভাষার যে বৈশিষ্ট্য সেটাকে মূলত বলা হয় উপভাষা, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডায়ালেক্ট। অর্থাৎ ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় কি? উপভাষা। অর্থাৎ অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষাতে যে আলাদা একটা রূপ আছে, সেই আলাদা রূপটাকে কি বলা হয়? উপভাষা বলা হয়ে থাকে।
এবং আমরা লক্ষ্য করি যে আমাদের এই বাংলা ভাষার নিজস্ব একটা লিপি রয়েছে এবং এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি। আমাদের বাংলা ভাষার লিপির নাম কি? বলো। বাংলা লিপি। আমাদের বাংলা ভাষার লিপিটার নাম হচ্ছে বাংলা লিপি। আর আমাদের এই বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে সর্বমোট কয়টি? 50টি। আমাদের এই বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। এই 50টি বর্ণের মধ্যে আমরা স্বরবর্ণ পাই, আমরা হচ্ছে ব্যঞ্জন বর্ণ আমরা পেয়ে থাকি। আমরা স্বরবর্ণ পাই এবং ব্যঞ্জন বর্ণ পেয়ে থাকি। তাহলে আমাদের যে স্বরবর্ণগুলো আছে এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। আর সর্বমোট আমাদের বর্ণের সংখ্যা হচ্ছে কতটি? 50টি। আর যদি বলা হয় আমাদের বর্ণমালা কয়টি, তাহলে আমাদের বর্ণমালা কিন্তু একটি। আর আমাদের এই বর্ণমালায় সর্বমোট বর্ণ সংখ্যা হচ্ছে কতটি? 50টি। 50টি। এর মধ্যে স্বরবর্ণের সংখ্যা 11টি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টি। তো প্রায় 2500 বছর আগে উপমহাদেশে মূলত ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। তাহলে আমরা এই লাইনটা মনে রাখবো। বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? কুটিল লিপির একটা বিবর্তিত রূপ। আমাদের মূল লিপিটা হচ্ছে ব্রাহ্মী লিপি, কিন্তু ব্রাহ্মী লিপির বিবর্তিত মানে হচ্ছে যে পরবর্তী যে শাখাটা সেটি হচ্ছে কুটিল লিপি। আর এই কুটিল লিপির বিবর্তিত রূপটাই হচ্ছে মূলত বাংলা যে লিপিটা সেটি। তো অহমিয়া, বোড়ো এবং মণিপুরী প্রভৃতি ভাষাও মূলত বাংলা লিপিতে লেখা হয়ে থাকে। এছাড়া আমরা দেখি যে প্রাচীন সংস্কৃত এবং মৈথিলি ভাষা একসময় এই লিপিতে লেখা হতো। এবং আমাদের বাংলা ভাষা এবং মৈথিলি ভাষার সাথে একটা মিশ্রণে যে ভাষাটার জন্ম হয়েছে ব্রজবুলি ভাষায়, যেটা মূলত আমাদের বিভিন্ন সাহিত্য রচিত হয়েছিল এই ভাষায়, ব্রজবুলি ভাষায়, বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণে মূলত এই ভাষাটির সৃষ্টি হয়েছে। তো বাংলাদেশের জীবনযাত্রা প্রায় সব ক্ষেত্রে আমরা লক্ষ্য করি বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি মূলত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক বা অফিসিয়াল যে ভাষাটা সেটি হচ্ছে বাংলা। তো আমরা চেষ্টা করব আমাদের জীবন যাপনে, জীবন চর্যায় আমরা সব সময় বাংলা ভাষার স্বতঃস্ফূর্ত ব্যবহার করতে। তো আমরা এখন চলে যাব যে আমাদের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলোতে। প্রথম প্রশ্ন যেটা সেটি হচ্ছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? তাহলে বর্ণের সঙ্গে যে ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে সেটি হচ্ছে যে চোখ, কান, নাক নাকি জিভ? কোনটার সাথে আমাদের বর্ণের সঙ্গে আমাদের সরাসরি সম্পর্ক আছে? মূলত আমি একটা বর্ণকে দেখছি কিভাবে? আমি একটা বর্ণকে দেখছি হচ্ছে মূলত চোখের সাহায্যে। তাহলে বর্ণের সঙ্গে চোখের সরাসরি সম্পর্ক আছে। তারপর হচ্ছে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে করে কারা? দৃষ্টিশক্তিহীনরা মূলত ব্রেইল পদ্ধতিটা ব্যবহার করে। তারপরে বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি মানুষ? বাংলা ভাষায় কথা বলে প্রায় হচ্ছে 30 কোটি লোক। কত কোটি লোক? 30 কোটি লোক। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? বাংলা হচ্ছে পৃথিবীর ষষ্ঠ ভাষা। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? তাহলে এখানে দেখো যেটি ভাষা পরিবারের নাম নয় সেটি হচ্ছে ইন্দো ইরানীয়, দ্রাবিড়ীয়, আফ্রিকীয়, ইন্দো ইউরোপীয়। তাহলে ইন্দো ইউরোপীয় এটি হচ্ছে ভাষা পরিবারের নাম, আফ্রিকীয় ভাষা পরিবারের নাম, দ্রাবিড়ীয় ভাষা পরিবারের নাম। তাহলে ইন্দো ইরানীয় মূলত হচ্ছে এটি ভাষা পরিবারের নাম নয়। ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত কোনটি? এখানে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত আমরা জানি যে সংস্কৃত এবং পালি। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? সেটি হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। ওকে। তারপরে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? চর্যাপদে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা ভাষার নিজস্ব লিপি যেটা সেটি হচ্ছে কোনটি লিপি? সেটি হচ্ছে বাংলা লিপি, যেটাকে আমরা বলি সেটি বাংলা লিপি। অর্থাৎ বাংলা লিপিটা কুটিল লিপির বিবর্তিত রূপ। আর বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি। ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? ভারতের ত্রিপুরা প্রদেশের অন্যতম অফিসিয়াল ভাষা বা দাপ্তরিক ভাষা যেটাকে আমরা বলি সেটি হচ্ছে বাংলা। প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী দিন বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ 2 নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকো। আর তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।